আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা। জানিয়ে দিব গাজার যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া দুই পক্ষকেই দেখানো হচ্ছে বলছে কাতার। আরো জানিয়ে দিব ইউরোপকে অস্ত্র প্রতিযোগিতায় এড়াতে হবে বলছে স্পেনের প্রধানমন্ত্রী। এদিকে চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সর্বশেষ জানিয়ে দিব ক্যালিফোর্নিয়ার আরেক এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল, বাতাসের গতিবেগ বাড়ছেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার 14 জানুয়ারি দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ তথ্য জানায় খবর আল জাজিরার। মাজেদ আল আনসারি বলেন, 15 মাস ধরে চলমান সংঘাতের অবসানের জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কাতার বহু মাস ধরে একটি চুক্তিতে ইসরায়েল ও হামাসকে আনতে মধ্যস্থতা করে চেষ্টা করছেন। তিনি আরো বলেন, হামাস এবং ইসরায়েল উভয়ের কাছে একটি খসড়া চুক্তি হস্তান্তর করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলো আলোচনা হয়েছে। এই চুক্তিতে প্রধান বাধাগুলো সমাধান করা হয়েছে। দোহায় বর্তমানে আলোচনার অবশিষ্ট ইস্যু চূড়ান্ত করার উপর দৃষ্টি নির্দেশ করে আজ আমরা এক চুক্তি করার সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছে। এ সময় মুখপাত্র আশা প্রকাশ করেন, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছে, শীঘ্রই এই ঘোষণা আসতে পারে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস 42 দিনের যুদ্ধবিরতিতে 33 ইসরায়েলি জেনমিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এ বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরো জানিয়েছে, এই যুদ্ধবিরতি প্রথম পর্যায়ে হামাস জেনমিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রসঙ্গত, কাতারে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান বিমান হামলায় আরো 19 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহত সংখ্যা 46,600 জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছে প্রায় 1,10,000 ফিলিস্তিনি। গাজার যুদ্ধবিরতি চূড়ান্ত খসড়া দুই পক্ষেই দেখানো হয়েছে বলছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, আলোচনা যেহেতু চলমান তাই এর বিষয়ে বিস্তারিত তথ্য তিনি এখনই দিতে পারছে না। তবে তিনি বলছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া উভয় পক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেন, দোহায় গাজার যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করছি নতুন অগ্রগতির বিস্তারিত তথ্য আসবে। আমরা আরো আশা করি ফলাফল ইতিবাচক হবে। আমরা এটুকু বলতে পারি যে আমরা একটি চূড়ান্ত পর্যায়ে রয়েছি। তিনি আর বলেন, আমরা বলতে পারি যে চুক্তি সম্পাদনের প্রধান বাধাগুলো অতিক্রম করেছি এবং গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। আমরা আশা করি শীঘ্রই এই চুক্তি ঘোষণা করা হবে। একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বাইডেন এবং ট্রাম্প সরকারের প্রচেষ্টার প্রশংসা করে আল আনসারি আরো বলেন, গাজা এবং গাজার সমস্ত ভূখণ্ডের ওপর থেকে দখলদারিত্বের অবসান ঘটাতে আমাদের অবস্থান সদৃঢ়। এই ভূখণ্ডের সকল ভূমিতে ফিলিস্তিনিদের সেই সিদ্ধান্তকে চূড়ান্তভাবে আমরা অনুমোদনে বিশ্বাসী। মধ্যস্থকারীরা বিশেষ করে কাতার, মিশর এবং আমেরিকা গাজার যুদ্ধবিরতি চুক্তির সাফল্যে যা কিছু করা দরকার তাই করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র পার্টস টুডে। ইউরোপকে অস্ত্র প্রতিযোগিতা এড়াতে হবে বলছে স্পেনের প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ সতর্ক করছেন, ইউরোপকে বর্তমানে অস্থির বিশ্ব প্রতিরক্ষা এবং নিরাপত্তা শিল্পকে শক্তিশালী করতে হবে, তবে কোনোভাবেই নতুন অস্ত্র প্রতিযোগিতা জড়ানো যাবে না। মঙ্গলবার মাদ্রিদ রাষ্ট্রদূতের একটি সম্মেলনে সানচেজ বলেন, ইউরোপকে একবারে এবং চিরকালের জন্য জেগে উঠতে হবে। তিনি বলেন, এই ধরনের বিশ্বের ভূ রাজনৈতিক বাস্তবতার সাথে আর মানিয়ে নেওয়া যথেষ্ট নয়। ইউরোপকে নিজের শক্তিশালী করার সামর্থ্য রাখতে হবে যাতে এটি প্রভাব ফেলতে পারে এবং স্বার্থ ও মূল্যবোধ রক্ষা করতে পারে। কারণ ইউরোপের সদস্য সন্ত্রাসী গোষ্ঠীর যুদ্ধ এবং স্বৈরতান্ত্রিক শাসনের আক্রান্ত দেশগুলোর দ্বারা পরিবেষ্টিত। আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন ইউরোপীয় মিত্রদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় ডিজিবির 5% উন্নীত করার দাবি জানিয়ে 3 বছর সুইচি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। সানচেজ ইউরোপীয় সাইবার
নিরাপত্তা বিশেষ করে বেশ কিছু ঘাটতির কথা উল্লেখ করলেন। তিনি বলছেন, আমি কখনো সামরিক প্রত্যাবর্তনকে উৎসাহিত করব না, যা আমাদেরকে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যাবে। তিনি আর বলেন, স্পেন বিশ্বাস করে যে শান্তি ও কূটনৈতিক সংঘাত সমাধানের সঠিক পদ্ধতি, এবং আমি সবসময় বলবো যে নিরাপত্তা সংঘ প্রতিরক্ষা ব্যয়ের বাইরে যায়। ট্রাম্পের মন্তব্য ইউক্রেনকে মস্কোর কাছে অঞ্চলে ছেড়ে যাওয়ার সংখ্যা বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে সানচেজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ঐক্য এবং ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আগামী ৩ ফেব্রুয়ারি ট্রাম্পের অভিষেকের পর বেলজিয়াম, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং ন্যাটো নেতারা এক বিশেষ প্রতিরক্ষা আলোচনার মিলিত হবেন। সূত্র বাসস। চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। অবশেষে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সরকারের সিটি মিনিস্টার এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে আর্থিক যোগসূত্র নিয়ে বারবার প্রশ্ন ওঠায় চাপের মুখে পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার 14 জানুয়ারি এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতির বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি, টুডি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু বাংলাদেশে এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এতে তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে সেখানে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। এছাড়া নিজের সকল আর্থিক বিষয়গুলির ব্যাপারে তদন্তকারীকে তথ্য দিয়েছে বলে দাবি করছে টিউলিপ। মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনোযোগ দিতে পারবে না উল্লেখ করে টিউলিপ বলেন, এ কারণে আমি আবার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, পেনশন মন্ত্রী এমা ব্রেন্ডোলস টিউলিপের স্থলাভিষিক্ত হবেন। গত সপ্তাহে টিউলিপের সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনস। যদিও হ্যাপটেন্ট এবং হাইটেকের 42 বছর বয়সী এমপি টিউলিপ দাবি করছে তিনি কোনো ভুল করেননি। এছাড়া টিউলিপ সিদ্দিককে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানায় দেশটির দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি কর্পোরেশন কোয়ালিকেশন। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র বলছেন, স্যার কিয়ার স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা ধরে রেখেছেন। যদিও টিউলিপকে বরখাস্ত করতে নতুন করে চাপের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টিউলিপের পারিবারিক সম্পর্ক ও দুর্নীতির অভিযোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর এই চাপ তৈরি হয়েছে। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির এক মামলায় বাংলাদেশের টিউলিপ সিদ্দিক ও তার খালা শেখ হাসিনা সহ পরিবারের আরো কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশে তদন্ত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে আছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 42 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগে তিনি 2013 সালে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করছিলেন। সেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে দেওয়া হয়েছিল। ক্যালিফোর্নিয়ায় আরেক এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল, বাড়ছে বাতাসের গতিবেগ। ক্যালিফোর্নিয়ার আরো একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ছে। এখনো নিয়ন্ত্রণ আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহ অন্যান্য এলাকার দাবানল। এখন পর্যন্ত 25 জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আগামী কয়েক ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়বে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। এ কারণে দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর মারাত্মক বেগ পেতে হচ্ছে। ভালো ফল পাওয়া যাচ্ছে না। স্থানীয় সময় সোমবার 13 জানুয়ারি নতুন করে ভেঞ্চুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। তবে তীব্র বাতাসে বেগ পেতে হয়েছে তাদের। ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্য মতে অঙ্গরাজ্যটিতে বর্তমানে 124টি ছোট বড় দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 164 বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে 12,000-এর বেশি অবকাঠামো। পুরো ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা। ঘরবাড়ি সহ দামি স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছতে চরমে। গত মঙ্গলবার আগুনের সূত্রপাতে লস অ্যাঞ্জেলেস এলাকায় 6টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনো সক্রিয় রয়েছে 3টি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যারাসাইডস এবং পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানলের সামান্যই নিয়ন্ত্রণ আনা গেছে। শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্র পার্টস টুডে।